এখন দেখি আমরা অনুধাবনমূলকে কোন প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এটা যদি ব্যাখ্যা করতে বলে, এই দেখো প্রথম পৃষ্ঠায় আছে একটা লাইন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এটা করা হলো, এটার কারণ হচ্ছে এই যে আগে আমাদের কিছু তথ্য দিয়েছেন লেখক, আগের চেয়ে বেশি পরে আছে। এই দেখো যে দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য, শস্য যা বা হয় তা জনবহুলতার চেয়ে তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। অর্থাৎ অনেক মানুষ আছে, কিন্তু এই যে ন্যাংটা ছেলেও আমসিপাড়া পরে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে, গো ফুটতে না উঠলেই তারা কোরআন হেফজ করে শুরু। তার মানে একটা দেশ যেটা হচ্ছে খুব বেশি মানুষের সম্পদ নেই, কিন্তু সেটার চেয়ে মানুষ এত বেশি গুরুত্ব দেয় হচ্ছে এই যে কোরআন পড়তে হবে বা আমসিপাড়া পড়তে হবে, এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বা সকল ছেলেকে মাদ্রাসায় পাঠানো হচ্ছে। তো তারা যে বড় হয়ে শিক্ষিত হবে বা ভালো কিছু করবে, এই প্রচেষ্টাটা মানে গ্রামের যে বাবা-মা তাদের মধ্যে নাই। তারা হচ্ছে মনে করে যে এটা হচ্ছে ছেলেকে আগে কোরআন হাফেজ বানাতে হবে। তাহলেই হচ্ছে আমার দায়িত্ব শেষ। তো এইরকম যখন মানুষের একটা উদ্দেশ্য থাকে, তখন হচ্ছে দেখা যায় কি যে গ্রামে খাদ্য উৎপাদন হচ্ছে না বা অর্থনৈতিক অবস্থা ভেঙে যাচ্ছে। তো নানান রকম কারণে অভাব অনটন লেগেই থাকে। তো এই কারণে বলা হচ্ছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। যতটা শস্য, কারণ শস্যের দিকে তো কারো মনোযোগ নাই। তার চেয়ে বেশি মনোযোগ হচ্ছে ছেলেদের মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় দিতে হবে। তো এটা আসলে একটা রূপক হিসেবে বলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে ধর্মের আগাছা বেশি। ধর্মের আগাছা বিষয়টা কি? যে ধর্মের যে মেইন ফিচার যেগুলো বা যেগুলো ধরো আমরা সোজা কথায় বলতে পারি ফরজ কাজ, সুন্নত কাজ, এইগুলো হচ্ছে ধর্মের প্রধান বিষয়। কিন্তু এইগুলার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই যে মাজারের মতো বিষয়, যেগুলোকে বলা হচ্ছে ধর্মের আগাছা বেশি। তার মানে যে জিনিসগুলো প্রয়োজনীয় না, কিন্তু যে বিষয়গুলোর উপস্থিতি, আগাছা যেমন মূল গাছের পুষ্টি গ্রহণে বাধা তৈরি করে বা মাটির উর্বরতা নষ্ট করে। বিষয়টা অনেকটা এরকম যে ধর্মের যে বিষয়গুলোকে মানুষ গুরুত্ব দিচ্ছে সেগুলো হয়তোবা মূল বিষয় না। কিন্তু সেগুলোকে গুরুত্ব দিতে গিয়ে মানুষের যে মানবিকতার বিষয়গুলো সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে ধর্মের আগাছা বেশি। আরেকটা লাইন আছে, মনে হয় এটি খোদা তাআলার বিশেষ দেশ। একই প্রসঙ্গে আছে দেখো কাছাকাছি। ভোরবেলায় মক্তবে এত বেশি আর্তনাদ ওঠে যে ছেলেমেয়েরা চিৎকার করে আরবি পড়ছে। তো সেটা এত জোরে শোনা যায় যে তখন বাইরে থেকে কেউ আসলে ভাববে যে এটা মনে হয় খোদা তাআলার বিশেষ দেশ। যে সবকিছু এখানে অন্যরকম। অথচ এখানে যেটা জরুরি হওয়ার কথা ছিল, যেটা প্রয়োজনীয় শিক্ষা মানে ওটাও প্রয়োজন। কিন্তু ইংলিশ শেখা বা অঙ্ক শেখা এই বিষয়গুলোকে একেবারেই ওই মানে গ্রামের মানুষরা তখনো বুঝতেই শেখে নাই। এই কারণেই বলা হচ্ছে এই মক্তবে আর্তনাদ ওঠাকে কেন্দ্র করে যে এটা খোদা তাআলার বিশেষ দেশ। মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ। তবে তার শক্তি চওড়া দেহ, যে দেহ দূর থেকে আলিঝালি দেখে মজিদের বুকে আগুন ধরেছে তা বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা, ভীতু মানুষ। অর্থাৎ মজিদের বউ রহিমা সে বেশ স্বাস্থ্যবতী একজন মানুষ। কিন্তু ওই বাইরে তাকে দেখে যতটা শক্তিশালী মনে হয়, ভিতরে সে একেবারে অন্যরকম। সে ঠান্ডা, ভীতু, মানে খুব ভয় পায়। বিশেষ করে মজিদকে প্রচন্ড ভয় পায়। এবং ১০ কথায় রা নেই, রক্তে রাগ নেই। তাকে অনেক কথা বললেও তার কোনো রাগ হয় না। এবং মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা, ভয় এগুলো সবই আছে। এগুলো সব বলা হচ্ছে আমাদের রহিমা সম্পর্কে। তো এই যে রহিমা, তাকে একদিন মজিদ কি বলে যে মাটিকে কষ্ট দেওয়ান গুনাহ। তো এই কথাটা বলার কারণ হচ্ছে সে একটু জোরে, জোরে হাঁটে। আর এই বিষয়টাকে মজিদ কন্ট্রোল করতে চায়। আসলে কন্ট্রোল করতে চায় এই কারণে যে সে রহিমাকে বুঝাতে চায় যে, "আমি তোমার চেয়ে অনেক বেশি জানি। তোমাকে সবসময় আমার কথা শুনতে হবে।" এই কাজে আবার সে অনেক সফলও হয়েছে। তো যাই হোক, আমাদের প্রশ্নের যে বিষয়টা ছিল যে মাটিকে কষ্ট দেওয়া গুনাহ। এটা রহিমাকে বলা হয়েছে। কারণ হচ্ছে রহিমাকে মূলত নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বলা হয়েছে। আমাদের তো প্রসঙ্গও লিখতে হবে। এটা মজিদ উক্তিটি করেছে রহিমাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে। এবং এটার ব্যাখ্যা সে এভাবে বলে, "অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোস্সা করে, এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা।" তো তারপরে আছে এই যে খুবই ইম্পোর্টেন্ট একটা লাইন, "গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।" তো এই যে রহিমাকে খুব সহজেই ভয় দেখানো যায়, কন্ট্রোল করা যায়। তো গ্রামের মানুষরাও রহিমার মতোই। এবং রহিমার এই প্রসঙ্গটা আসলে এই কারণেই উল্লেখ করা হয়েছে এর আগে যে আসলে গ্রামের মানুষদের চরিত্রটা কেমন। কারণ হচ্ছে মজিদ যে একটা লোক বাইরে থেকে এসে এরকম জুড়ে বসলো,
এবং ব্যাপক প্রভাব বিস্তার করলো। এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে গ্রামের লোকরা মূলত রহিমার মতোই। তারাও এই যে বাইরে অনেক শক্তিশালী কিন্তু ভিতরে প্রচন্ড ভীতু। এই যে তারা ভয় পায়, এই ভয় পায় যতটা খোদাকে ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় হচ্ছে যে তাকে ভয় পাওয়াতে পারে যেমন মজিদের মতো মানুষ। এই কারণে বলা হচ্ছে যে গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন? আচ্ছা, এখানে দেখো যে আক্কাস হচ্ছে মোদাব্বের আলীর ছেলে, মোদাব্বের মিয়ার ছেলে। তো সে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায় এবং তার সম্পর্কে কিছুটা তথ্য আছে এখানে যে পাটের আড়ত বা কোথায় যেন সে চাকরি করেছে এবং গ্রামে ফেরার পরে তার ভিতরে একটু ভাবসাব বেড়েছে কারণ সে একটু শিক্ষিত হয়েছে। স্কুল দিবে কোত্থেকে শিখে এসেছে স্কুলে না পড়লে নাকি মুসলমানদের পরিত্রাণ নেই। তো এইখানে আমরা যে প্রশ্নটা দেখেছি যে মজিদ আকাশকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন, এখানে কিন্তু সরাসরি নাই, কোথাও নাই যে মজিদ কি মনে করছে। কিন্তু এই লাইনটা থেকে তোমাদের বুঝতে হবে যে মজিদ কেন বাধা দিচ্ছে। কারণ হচ্ছে কি, আক্কাস চায় মুসলমানদের পরিত্রাণ করতে। পরিত্রাণ বিষয়টা মানে হচ্ছে মুক্তি। তার মানে মুসলমানদের মুক্তির জন্য স্কুলে পড়তে হবে। কেন ওই যে মক্তবে না পড়ে স্কুলে পড়া উচিত? কারণ হচ্ছে স্কুলে আরবির পাশাপাশি ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান সবই পড়ানো হয়। এখন কেন ওগুলো না শিখলে মুসলমানদের পরিত্রাণ নেই? এটার পিছনে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে ওই সময় এই যে শিক্ষা, তারপরে অর্থনীতি এবং চাকরি-বাকরি সব দিক থেকে মুসলমানরা অনেক পিছিয়ে ছিল। তো এটা নিয়ে মুসলমানদের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু কষ্টের কারণ তো ওইটাই যে তারা যোগ্যতায় পিছিয়ে পড়েছিল। তারা ওই যে তথাকথিত চাকরি করার জন্য যে জ্ঞানগুলো দরকার সেগুলো তারা শিখে নাই। তো জন্য মুসলমানদের পরিত্রাণ পেতে হলে, মুসলমানদের যদি উন্নতি করতে হয়, তাহলে তাদের কি করতে হবে? ওই স্কুলের লেখাপড়া শিখতে হবে। এটা হচ্ছে আক্কাসের যুক্তি ছিল। তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে মজিদ কেন আকাশকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়? কারণ হচ্ছে মজিদ বোঝে যে যদি মুসলমানরা এই যে স্কুলে পড়ে, তার মানে এই যে আরবির পাশাপাশি তারা বিজ্ঞান পড়বে, অঙ্ক পড়বে, তখন তাদের মাথায় যুক্তি কাজ করবে। তারা বিজ্ঞানসম্মতভাবে একটা জিনিসের ব্যাখ্যা শিখবে। এবং যখন তারা বিজ্ঞানসম্মতভাবে আহ কোনো একটা বিষয় ব্যাখ্যা করতে শিখবে, তখন তো তারা ওই যে মাজার সকল শক্তির উৎস, মাজারে এসে ৳২ দিলে তার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই জিনিসগুলো তো আর সে বিশ্বাস করবে না। তো যখন এগুলো বিশ্বাস করবে না, তখন তো মজিদের মতো মানুষ, বিশেষ করে মজিদ তো নিজের কথাই চিন্তা করে, সে তখন কিভাবে টাকা পাবে? তো এইসব কারণেই আসলে সে ওই আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। তো তোমরা এটা যেভাবে লিখতে পারো সেটা হচ্ছে যে মজিদ বুঝতে পারে যখন যে স্কুলে পড়লে বা সাধারণ শিক্ষায় শিক্ষিত হলে মুসলমানদের ভিতরে যুক্তিবোধ কাজ করবে। তারা আর ওই কুসংস্কার বিশ্বাস করবে না বা ধর্মীয় গোঁড়ামি যেটা সেখান থেকে বের হয়ে আসবে। এ কারণে মজিদ চায় না যে স্কুল প্রতিষ্ঠা হোক। আর তার কারণ হচ্ছে যখন ওই সাধারণ শিক্ষায় তারা শিক্ষিত হবে তখন মজিদের মতো মানুষরা তারা এই ভন্ডামির সুযোগগুলো পাবে না। এরপরে আছে গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। শুরুতে যখন মজিদ ওই মহম্মদনগর গ্রামে প্রবেশ করে তখন লেখকের একটা মন্তব্য থাকে এরকম যে প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। প্রবেশটা নাটকীয় কিভাবে হয়েছে তোমাদের হয়তো মনে পড়বে যে তাহের কাদের একদিন মাছ ধরতে গিয়ে দেখে মতিগঞ্জের সড়কের উপরে আমাদের মজিদ মোনাজাত ধরে বসে আছে, মানে অনেকক্ষণ ধরে বসে আছে। তখন কিন্তু আসলে ওটা নামাজ পড়ার জায়গাও না, নামাজ পড়ার সময়ও না। কিন্তু তারপরেও একটা মানুষ এরকম মোনাজাত ধরে বসে আছে। তো এটা দেখে গ্রামের মানুষদের খুব আগ্রহ হয়। তারা মজিদকে গুরুত্ব দিতে শুরু করে। তো এই কারণে বলা হচ্ছে যে মজিদের এই গ্রামে প্রবেশ করাটা নাটকীয় হয়েছে এবং গ্রামের লোকেরা এটাই পছন্দ করে। এবং পরে আরেকটু ব্যাখ্যা আছে যে সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে তাকে তারা বেশি পছন্দ করবে যারা হচ্ছে ওই যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। তার মানে সোজা রাস্তা দিয়ে না এসে কেউ যদি বিল পার হয়ে আসে তার প্রতি মানুষের বেশি আগ আগ্রহ জন্মাবে। কারণ হচ্ছে কি তাদের জীবনে তো অন্য কোনো এক্সাইটমেন্ট নাই বা অন্য কোনো কিছু নেই। এই কারণে মানুষ একটু উল্টাপাল্টা কিছু করলে তাকে তারা বেশি আ পছন্দ করে ঠিক বলব না। মানে তাকে তারা বেশি গুরুত্ব দেয়। এ কারণে বলা হচ্ছে গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন? আচ্ছা, তোমরা তো এর মধ্যে দেখেছো যে রহিমার মজিদের প্রতি কেমন একটা অগাধ বিশ্বাস, একটা ভক্তি ছিল। এই যে প্রচন্ড বিশ্বাস আর ভক্তি এটাকেই লেখক বলেছেন যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল। সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু রহিমার মজিদের প্রতি বিশ্বাস নষ্ট হবে না। তো এইটাও একসময়
ফাটল ধরে এটাতে। কেন ধরে? যখন এই যে জমিলা, যাকে সে নিজের বোন বলে সম্বোধন করে এবং মানে যাকে পেয়ে তার মাতৃস্নেহ উপচে উঠেছিল, সেই জমিলাকে যখন সে দেখে যে মজিদের কাছে অপদস্থ হতে, এবং সেটা এক পর্যায়ে এতই বেড়ে যায় যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে রহিমার তখন খুব মন খারাপ হয়ে যায় এবং রহিমা ভাবতে থাকে যে তার স্বামী, যাকে সে এত বেশি শ্রদ্ধা করে, সে কি আসলেই এই শ্রদ্ধাটা পাবার যোগ্য কিনা? না হলে জমিলার সাথে সে কেন এমন করছে? জমিলার তো কোনো দোষ নাই। তো এইসব কারণে তার এই বিশ্বাসে ফাটল ধরে। তো এখানে দেখো যে পরিস্থিতিটা এরকম ছিল যে প্রচন্ড শিলাবৃষ্টি পড়ছিল। আমাদের মজিদ রহিমাকে সেটা সচেতন করার চেষ্টা করে যে দেখো বাইরে কিরকম শিলাবৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো রহিমার যেন কিছুই যায় আসে না। কারণ হচ্ছে তার মাথায় অন্য কিছু কাজ করছে। এই কারণে সে মানে লেখক এই কথাটা বলেছে যে রহিমার পর্বতের মতো বিশ্বাসে ফাটল ধরেছে। তার মানে তার মাথায় তখন অন্য চিন্তা করছে। সে ভাবছে যে সে এতদিন কি বিশ্বাস করত আর সেটা আসলেও সত্যি কিনা। এই কারণে এই কথাটা বলা হয়েছে। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে। ওই একই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে যে বারবার যখন মজিদ রহিমাকে বোঝানোর চেষ্টা করে যে বাইরে মানুষের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন রহিমা এই কথা বলে যে ধান দিয়ে কি হবে মানুষের জান যদি না থাকে। এই মানুষটা আবার কে? মানুষটা হচ্ছে জমিলা। ওই যে জমিলাকে বাইরে বেঁধে রেখেছে এবং রহিমা চিন্তা করছে যে মজিদ তো জমিলাকে নিয়ে আসার কোনো প্ল্যান তার নাই। এই কারণে সে ভাবছে যে জমিলা এভাবে তো বাইরের ঝড়ে মারা যেতে পারে। সেই কারণে এই কথাটা বলা হয়েছে। তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় কেন? তো এইখানে আমাদের এই যে তাহেরের বাবা, তার সিচুয়েশনটা ছিল যে তাহেরের বাবা আর মা ২ বুড়া-বুড়ি অনেক ঝগড়া করত। তো এখন এই যে ঝগড়ার কারণে আমাদের হাসুনির মা এসে প্যান করে মজিদের কাছে যে আমার জানি মত হয়, আমার এত অশান্তি ভালো লাগে না, আমার বাপ মা খালি ঝগড়া করে। তো এই যে ঝগড়ার কথা আবার মজিদ ও হাসুনির মায়ের বাবাকে একটু সাবধান করে। হাসুনির মায়ের বাবা গিয়ে কি করে, আবার এই হাসুনির মাকে একটা মার দেয়। মজিদ আরো ক্ষেপে যায় যে তার কথা শুনে তার মেয়েকে মেরেছে। তো এটার একটা বিচারের মতো করে সালিশ, যাকে বলে গ্রাম্য সালিশ। তো এই সালিশে এই যে তাহেরের বাবা তাকে অনেক বেশি অপমান করে। অপমান করে এই বলে যে, "তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো তোমার বিবি মিছা বদনাম করে? তুমি কি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই?" মানে সে বলতে চায় যে, তোমার বউ যে উল্টাপাল্টা কথা বলে এটার অবশ্যই কারণ আছে। আসলে তো কোনো কারণ নেই। কিন্তু মজিদ তাকে বুঝাতে চায় যে, "তুমিও একটা খারাপ মানুষ। তোমার মনের ভিতরে শয়তানি আছে। যে কারণে তোমার বউ এগুলা বলে।" এরপরে মজিদ একটা সিদ্ধান্ত দেয় যে তাকে তার মেয়ের কাছে মাফ চাইতে হবে। তো যখন মজিদ কিন্তু নিজে মাফ দাবি করে না। কারণ মজিদ মনে করে যে হাসুনির মায়ের কাছে যদি মাফ চায় তাহলে তার কাছেও মাফ চাওয়া হবে। এই যে নির্দেশ তো তারই হুকুম তামিল করবে সে। এই কারণে দেখো এখানে বলাই আছে যে মেয়ের কাছে চাইলে তারই কাছে চাওয়া হবে। অর্থাৎ মজিদ বলে না যে আমার কাছে মাপ চাও। বলে যে তোমার মেয়ের কাছে মাপ চাও। এই যে একজন বুড়া মানুষ, তাকে এত মানুষের সামনে তাকে মেয়ের কাছে মাপ চাইতে বলে। তারপরে ধরো তাকে এইসব আজে-বাজে কথা বলে অপমান করে। তো তখন এই বৃদ্ধ লোকটা বাড়ি যায় এবং বাড়ি গিয়ে তার মনের অবস্থাটা এইখানে আছে। যে সারা গ্রামের মানুষের সামনে সে নির্লজ্জভাবে সায় দিয়ে এসেছে বুড়ির কথায়। তার মানে ওই যে মজিদ যখন তাকে অপমান করার চেষ্টা করছিল, সে কোনো জবাব দিতে পারে নাই। তার চোখে পানি চলে এসেছিল। এবং এই কেন তার চোখে পানি এসেছে? এটা সে বাসায় আসার পরে তার মনে হচ্ছে যে এটাতে এটাই প্রমাণ করে এসেছে সে যে তার ওই বক্তব্যগুলো সত্যি। সে কথার সত্যাসত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি, বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথাই সত্যি। ওই যে মজিদ যে কথাগুলো বলেছে সেই কথা। এবং লোককে একথাও জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ, এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে, কারণ তার মেরুদণ্ড নেই। তো এই ফিলিংস গুলা তার বাড়িতে ফিরে আসার পরে হয়। এবং সবার সামনে যে তার চোখে পানি এসেছে, এটাতে আরো প্রমাণ হয়েছে যে সে হচ্ছে দুর্বল চিত্তের একটা মানুষ। তার মনের ভিতরে কোনো আত্মবিশ্বাস নেই। তার নিজের চরিত্র সম্পর্কে সে শক্ত করে একটা কথা বলতে পারে, এই দৃঢ়তা তার মধ্যে নেই। এই যে এইসব পরিস্থিতির কারণে তার কাছে নিজেকে খুব অপমানিত মনে হয়। মনে হয় যে সে খুব ছোট হয়ে গেছে এবং গ্রামের মানুষের সামনে তার আর মুখ দেখানোর মতো অবস্থা নেই। তো এই কারণেই সে নিরুদ্দেশ হয়ে যায়। সে আসলে ওই গ্রাম ছেড়ে চলে যায়। হয়তোবা সে আত্মহত্যা করে বা কেউ জানে না আসলে সে কোথায় গেছে। ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। এখন খালেক ব্যাপারীর স্ত্রী আমিনা ওই যে পানি পড়া আনতে বলে তার স্বামীর কাছে। খালেক ব্যাপারী তো আর যেতে চায় না। যেতে পারে না আউলপুরের পীরের কাছে। তখন সে ওই যে তানু বিবির ভাই ধলা মিয়া তাকে বলে এবং ধলা মিয়া আবার যায় না।
কারণ হচ্ছে সে যেতে ভয় পায়। রাতের বেলা যেতে হবে। তো ভূতের ভয় আছে তার। কি একটা গাছ আছে, ওই গাছে ভূত আছে। এরকম একটা ভয় পেয়ে সে আর যায় না আউল পীরের পীরের কাছে। সে না গিয়ে মজিদের কাছে বলে যে, "আপনি একটু পানি পড়ে দেন।" কারণ হচ্ছে খালেক ব্যাপারীর বড় স্ত্রী সে খেতে চায়। তো এই কারণে এই প্রসঙ্গে এই বিষয়টা লেখা আছে। ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার মতো। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এটা একটা বাগধারা। এটার মানে হচ্ছে যে মাঝখানে যে থাকে বা যার সাথে আগে কথা বলা উচিত, যার আগে অনুমতি নেওয়া উচিত, তাকে পাত্তা না দিয়ে যখন আরো উঁচু কাজ করতে যায় মানুষ, তখন বলা হয় এটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। তো মজিদের কাছে এটা কেন মনে হয়েছে? কারণ মজিদ তো নিজেকে মনে করে সে মারাত্মক পাওয়ারফুল মানুষ। অন্তত গ্রামের মানুষকে সে এটাই বুঝাতে পেরেছে। এখন সেই মজিদকে গুরুত্ব না দিয়ে যখন আউলপুরের পীরের কাছে গেছে পানি পড়ার জন্য, তখন ওটা মজিদের মনে হয়েছে যে বিষয়টা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। যে কারণে সে এই যে ধলা মিয়ার কাছে এই বিষয়টা শুনে মারাত্মক ক্ষেপে যায়। আপনারা জাহেল, বেএলেম, আনপড়া। এটা হচ্ছে মজিদের একটা ক্ষোভের কারণ থাকে। আসলে যে বিষয়টার জন্য সে গ্রামে প্রবেশ করেছে যে এই গ্রামে সে একটা মাজার প্রতিষ্ঠা করবে। এখন এই উদ্দেশ্য নিয়ে সে একটা জঙ্গলের মধ্যে উঁচু জায়গা দেখায় মানুষকে এবং দেখানোর পরে সে সবাইকে এই কথা বলে যে আপনারা হচ্ছে জাহেল। জাহেল মানে হচ্ছে জুলুমকারী। বেএলেম মানে হচ্ছে আপনাদের মধ্যে ইলম নাই, এলম নাই। এলম মানে হচ্ছে জ্ঞান। মানে আপনারা জ্ঞানী না, মূর্খ। আনপাড়া মানে হচ্ছে পড়াশোনা করেন না। তার মানে কেন এত তিরস্কার করছে? কারণ হচ্ছে মোদাজ্জের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। আসলে যে ওটা কারো কবর সেটা তো মানুষ জানেই না। আসলে তো ওটা কবর ছিলও না। এখন সেই উঁচু জায়গাটাকে মজিদ প্রমাণ করতে চাচ্ছে যে এটা হচ্ছে মোদাজ্জের পীরের মাজার এবং এই মাজারটাকে আপনারা এতদিন কোনো গুরুত্ব দেন নাই। এটা এইভাবে অবহেলায় ফেলে রেখেছেন। এখনো মাজার বানান নাই। এই কারণে সে সবাইকে এইভাবে অপমান করে বা তিরস্কার করার চেষ্টা করে। চোখে তার তেমনি শিকারী সুচাগ্র একাগ্রতা এটা আমরা আগে দেখেছি যে তাহের কাদের ওরাই তো মজিদকে প্রথম দেখে। তো মজিদকে দেখার পূর্ব মুহূর্তটার বর্ণনা এখানে আছে যে তাহের কাদের ওখানে কি করছিল? তারা হচ্ছে মাছ শিকার করছিল। এবং ধান ক্ষেতে অনেক সময় পানি জমে, বিশেষ করে বর্ষাকালে। এটাও সেরকম একটা পরিবেশের বর্ণনা আছে। তো ওই ধান ক্ষেতের মধ্য দিয়ে তারা নৌকা চালাচ্ছে এবং তাদের হাতে বর্ষার মতো একটা অস্ত্র, সেটা দিয়ে তারা হচ্ছে মাছ শিকার করবে এবং চোখে তার তেমনি শিকারী সুচক্র একাগ্রতা। সুচক্র মানে হচ্ছে সুইয়ের আগায় যেরকম হচ্ছে সুইয়ের আগা কি করে? সেলাই করার জন্য একটা নির্দিষ্ট বিন্দুই বেছে নেয়। তো সেরকম একাগ্রতা মানে ওর মনোযোগটা একদম মাছের প্রতি নিবিষ্ট যে কোথায় একটু মাছের আভাস পাওয়া যাবে সেখানেই তার ওই অস্ত্রটা সে চালাবে। এই কারণে তাহের সম্পর্কে এই কথাটা বলা হয়েছে যে সে ভীষণ মনোযোগ দিয়ে মাছ শিকার করছে। তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন? ওই যে মজিদের যখন মনে হয় প্রথম পর্যায়ে যখন তাহেরের বাবাকে সে একটু শাসানোর চেষ্টা করে কিন্তু তাহেরের বাবা উল্টা গিয়ে তার মেয়েকে মার দেয়। তখন হচ্ছে মজিদ ক্ষেপে যায়। যে পরে সব কথা শুনে মজিদের মুখ হঠাৎ কঠিন হয়ে যায় কারণ বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে। মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথাটা বলে দিয়েছে। অর্থাৎ মজিদকে হাসুনির মা বলেছে এই কারণে বুড়া হাসুনির মাকে মেরেছে। এখন তার মানে কি? মজিদ বুঝতে পারছে যে এই যে হাসুনির মায়ের বাপ, তাহের কাদেরের বাপ, এই বুড়া লোক তাকে একটু কম গুরুত্ব দিচ্ছে। কম গুরুত্ব দিচ্ছে মানে হচ্ছে তাকে গুরুত্বই দিচ্ছে না। মজিদকে সে গুরুত্বই দিচ্ছে না। এই উপন্যাসের এই একটা ক্যারেক্টারকে আমরা দেখি যে সে কিন্তু অন্য মানুষদের মতো অন্ধবিশ্বাসী না। সে মজিদকে এত পাত্তা দেয় না। যেই কারণে হাসিনের মা যখন মজিদকে এসে সুখ-দুঃখের কথা বলেছে এই বিষয়টা সে পছন্দ করে নাই। তো এই যে পছন্দ করে নাই এই বিষয়টা মজিদ বুঝতে পারে এবং এই কারণেই তার মুখটা গম্ভীর হয়ে যায়। তার মানে সে ভিতরে রাগে ফুঁসতে থাকে। নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কুল রাখো আর বিশ্বাসের পাথরে খোদাই সেচক। ২ টা একই প্রসঙ্গে লেখা কিন্তু ২ টা কিন্তু একজনের উক্তি না। নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কুল রাখো এটা হচ্ছে মজিদের উক্তি। সে এটা গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে। কেন বলে? কারণ গ্রামবাসীরা তার কাছে দুঃখ প্রকাশ করছিল যে এখন আমরা কি করব? আমাদের ছেলেমেয়েরা কি খাবে? আমরা কি খাবো? এই কারণে তারা যখন এরকম দুঃখ প্রকাশ করছিল তখন মজিদ যেভাবে তাদের উৎসাহ দেওয়ার কথা, পরামর্শ দেওয়ার কথা যে তোমরা চিন্তা করো না, তোমরা আবারও আ ধান উৎপাদন করবে, আবারও আমরা সবাই মিলে কাজ করব। আশা করি এই দুর্যোগ একসময় শেষ হয়ে যাবে। এগুলো না বলে সে আ বোঝাতে চায় যে তোমরা যে দুঃখের কথা বলছো এটা বলা যাবে না। দুঃখের কথা বললে খোদা নারাজ হবে।
এই কারণে বলছে নাফরমানি, নাফরমানি বেইমানি। মানে যদি তোমরা আ অসহায়ত্ব প্রকাশ করো সেটা হচ্ছে খোদার সাথে বেইমানি করা। তার মানে তোমাদের সব সিচুয়েশন মেনে নিতে হবে। এবং যদি এভাবে কেউ না থাকে সেটাকেই বলা হচ্ছে নাফরমানি করা, বেইমানি করা হবে। এবং খোদার উপর তোয়াক্কুল মানে হচ্ছে আস্থা রাখতে বলছে। যে খোদার উপর আস্থা রাখো, সেই তোমাদের মুখের উপরে খাবার এনে দিয়ে যাবে। মানে তার কথাবার্তা এরকমই মনে হয়। পরিশ্রম করার বিষয়টা সে একেবারে এভয়েড করে আরকি। যে কারণে কিন্তু ওই যে গ্রামের অবস্থা এতটা খারাপ হয়। আমরা ১ম এ যে দেখেছি যে গ্রামটা কেমন মরার দেশ বা আ শস্যের চেয়ে টুপি বেশি। এই যে মজিদ তাদেরকে পুরা একটা ভুল পথে চালিত করে। তো পরের যে বিষয়টা আরেকটা লাইন আছে, "বিশ্বাসের পাথরে খোদাই সেচক।" এটা কিন্তু আবার মজিদের উক্তি না। এটা হচ্ছে লেখকের উক্তি। কিন্তু এটা কোনো উক্তি না। এটা হচ্ছে মন্তব্য। লেখক যেরকম অন্য সব মন্তব্য করেছেন যে গ্রামের মানুষরা রহিমারই অন্য সংস্করণ, এটাও সেরকম একটা মন্তব্য। এবং এই মন্তব্যটা করার কারণ হচ্ছে ওই যে মজিদ যখন বলে যে, "এভাবে বললে বেইমানি করা হবে খোদার সাথে।" তো তখন আম ওই গ্রামবাসীরা আর কোনো কথা বলে না। এবং সামনে যে তাদের ধানের ধ্বংসস্তূপ মানে ক্ষেত-টেত সব নষ্ট হয়ে গেছে, সেদিকে তারা তাকিয়ে থাকে এবং তাদের চোখে কোনো ভাব নেই। চোখে ভাব থাকার কথা না? ধরো একজন মানুষের ঘর ভেঙে গেছে। তাহলে তার চোখে হতাশা থাকবে বা আবার তাকে আবার নতুন করে ঘরটা বানাতে হবে। এই যে একটা কাজ করার প্রেরণা থাকবে। ওই গ্রামবাসীদের চোখে কিছুই নেই। কারণ ওই যে মজিদ একটু আগেই সেটা নষ্ট করে দিয়েছে। এবং এখন যেটা আছে সেটা হচ্ছে একটা পাথরের চোখ। পাথরের যেরকম কোনো আবেগ থাকে না? সেই পাথরের মতোই ওই গ্রামবাসীদের চোখ এবং এইটা বিশ্বাসের পাথরে খোদাই সেচক। মানে পাথরটা হচ্ছে বিশ্বাসের। এই বিশ্বাসটা হচ্ছে অন্ধবিশ্বাস। এটা কিন্তু কোনো ভালো বিশ্বাস না। এটা তোমাদের ব্যাখ্যায় অবশ্যই লিখতে হবে যে এটা হচ্ছে অন্ধবিশ্বাস। যে বিশ্বাসে কুসংস্কার আছে, ধর্মীয় গোঁড়ামি আছে। সেই অন্ধবিশ্বাসের পাথরে যেন তাদের চোখটা খোদাই করা। এই চোখে কোনো অনুপ্রেরণা নাই, কোনো আশা আকাঙ্ক্ষা নাই, কোনো কাজ করার প্রেরণা নাই। সেটা শুধুই একটা পাথরের চোখের মতো একেবারে নিষ্পৃহ। সিরাজউদ্দৌলার অনুধাবনমূলকগুলো দেখি। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় আছে শুরুতেই, কত বড় শক্তি তবু কত তুচ্ছ। পলাশির যুদ্ধ, যে যুদ্ধে ওটা হচ্ছে বাঙালির ভাগ্য ওই সময় নির্ধারণ করেছিল। তো এই পলাশির যুদ্ধে যখন প্রস্তুতিকালে এই সিরাজ এবং তার বিশ্বস্ত সেনাপতি মোহনলাল এবং মীর মর্দান তাদের সাথে তার কথা হচ্ছিল। তারা আসলে প্ল্যান করছে যে কিভাবে যুদ্ধ করতে হবে এবং কার কি মানে যুদ্ধের থাকে না যে আমাদের কতজন সৈন্য আর তাদের কতজন সৈন্য, আমাদের কতটা কামান, তাদের কতটা কামান, এই সবকিছু তারা পরিকল্পনা করছে। কারণ কোথায় কি রাখতে হবে, কোথায় কাকে দাঁড়াতে হবে এগুলোর জন্য কিছুটা হিসাব নিকাশ দরকার। এইসব হিসাব নিকাশে দেখা যাচ্ছে ইংরেজদের সৈন্য অনেক কম। ৩,০০০ বেশি হবে না। আর নবাবের সৈন্য হচ্ছে ৫০,০০০ এরও বেশি। আবার কামানের সংখ্যা ওদের মাত্র ১০ টা আর নবাবের কামান হচ্ছে ৫০ টারও বেশি। তো এত কিছুর পরেও মানে এই যে নবাবের শক্তি এত বেশি, তারপরও তার কাছে অনেক বেশি তুচ্ছ মনে হচ্ছে। তুচ্ছ কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে নবাব বুঝতে পারছেন, সিরাজউদ্দৌলা বুঝতে পারছেন যে ওইদিকে একটা ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্রটা করছে মীর জাফর, জগৎ সেথ, রাজবল্লভ যারা নবাবের পক্ষে যুদ্ধ করার কথা, তারা আসলেও যুদ্ধ করবে কিনা সেই আশঙ্কাটা নবাবের মধ্যে দেখা দিয়েছে। এই কারণে তার কাছে মনে হচ্ছে যে কত বড় শক্তি তবু কত তুচ্ছ। এটা মীর মর্দানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তোমরা কিন্তু এটাও মনে রাখবে যে এটা কাকে উদ্দেশ্য করে বলেছে। তো কেন তুচ্ছ? কারণ হচ্ছে এই যে এত সৈন্য, এত কামান এটা আমার কোনো কাজেই আসবে না। কারণ এই সৈন্যগুলো যাদের নেতৃত্বে যুদ্ধ করবে তারা হয়তোবা যুদ্ধ করার অনুমতিই দিবে না বা যুদ্ধটা ওইভাবে তারা এগিয়েই নিবে না। এই কারণে বলা হচ্ছে যে কত বড় শক্তি তবু কত তুচ্ছ। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা। এটা ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে একদম শুরুতে আছে। শুরুতে দেখা যায় যে একটা যুদ্ধ চলছিল। এটা কিন্তু আবার পলাশির যুদ্ধ না। অন্য একটা যুদ্ধ। তো ওই যুদ্ধে এই ব্রিটিশ শক্তি একদম ধরাশায়ী হয়ে গেছে। তার মানে হচ্ছে নবাবের সৈন্যরা যুদ্ধে প্রায় জয়লাভ করেছে। তো যখন ওই যে যুদ্ধ শেষের দিকে তখন হচ্ছে ইংরেজ যারা এই যে সেনাপতি বা গভর্নর যারা ছিল তারা হচ্ছে পালিয়ে যায়। পালিয়ে যায় এমনকি ক্যাপ্টেন ক্লেটন যে একটু আগে যে বড়, বড় কথা বলেছিল কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। এই ক্লেটনও পালিয়ে গেছে। তো এই যে বড়, বড় মানুষ যারা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা তারা যখন পালিয়ে গেছে তখন উমি চাঁদ সে হচ্ছে একটা কথা বলে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা। তার মানে এই যে ব্রিটিশ শক্তি তোমরা কাপুরুষের মতো চলে গেলা, এটা তো তোমাদের জন্য খুব লজ্জা। সে আসলে এটা বিদ্রূপ করেছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বা ব্যঙ্গ করেছে, খোঁচা মেরেছে আরকি।
ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কেন? এটার উত্তর সরাসরি কোথাও নাই। যে ঘসেটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন বা ষড়যন্ত্র করছিলেন। তো তোমাদের যেটা মনে রাখতে হবে যে ঘসেটি বেগম হচ্ছে ১ম এ নিঃসন্তান ছিল। তারপরে সে তার আরেকটা বোন আছে। মানে আলীবর্দী খানের তো ৩ মেয়ে ছিল। ঘসেটি বেগম, মাইমুনা আর হচ্ছে আমিনা। আমিনার ২ টা ছেলে ছিল। একরামউদ্দৌলা আর সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা বড়, একরামউদ্দৌলা ছোট। তো ঘসেটি বেগম একরামউদ্দৌলাকে অনেকদিন লালন পালন করে। মানে নিজের ছেলে হিসেবে পালক নিয়েছিলেন। তো এই বেচারাও মারা যায়। চিকেন পক্স বা এরকম কোনো একটা রোগে সে মারা যায়। মারা যাওয়ার পরে সে নিঃসন্তান। এখন সে যখন বুঝতে পারে বা জানতে পারে যে সিরাজউদ্দৌলাকে নবাব বানানো হবে, তখন হচ্ছে সে ভিতরে আসলে তার খুব জ্বলতে থাকে। মানে সে আ আসলে চায় যে তার নিজের ছেলেটা যদি রাজা হতো, নবাব হতো, সেটাই হচ্ছে তার জন্য ভালো হতো। তো এটার আবার আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে সে মানে মানুষ হিসেবে খুব একটু উচ্ছৃঙ্খল ছিল। মানে ভদ্রমহিলা হিসেবে যেমন আ আলীবর্দী খাঁর মেয়ে হিসেবে যেরকম সম্ভ্রান্ত থাকার কথা, সেরকম না। সে হচ্ছে টাকা-পয়সা উড়াতে পছন্দ করত। সে মানে অনেক কিছুই করত। এমনকি তার পরকীয়ারও একটা গুজব আছে। তারপরে সে প্রচুর টাকা-পয়সা এদিক-সেদিক করত। তার স্বামীর কাছ থেকেও সে অনেক টাকা পেয়েছিল। সেগুলোও সে এরকম প্রচুর অপচয় করে এবং নবাবের কোষাগারের যে টাকা-পয়সা সেগুলোও সে অনেক বেশি খরচ করে। তো এই যে সে ইচ্ছামতো টাকা-পয়সা খরচ করছে, এইখানে সিরাজউদ্দৌলা একটা বাধার সৃষ্টি করে। বাধার সৃষ্টি করে কারণ হচ্ছে এটা তো স্বাভাবিক। নবাব হিসেবে তার দায়িত্ব আছে যে নবাবের যে কোষাগারের টাকা সেটা যেন ঠিক জায়গায় ব্যয় হয়। তো এই কারণে সে নিয়ন্ত্রণ করতে চায়। তো যখন সে নিয়ন্ত্রণ করতে চায় তখন হচ্ছে ঘসেটি বেগম ক্ষেপে যায় যে সে ইচ্ছামতো তার কাজ করতে পারছে না। এই কারণে সে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আরেকটা কারণ আছে যে সে চায় যে শওকত জং নবাব হবে। শওকত জং হচ্ছে ওই যে তার আরেক বোনের ছেলে, মাইমুনার ছেলে। তো শওকত জং নবাব হলে তার লাভ কি? কারণ শওকত জং হচ্ছে আরেক দুশ্চরিত্র লম্পট একটা লোক, যে হচ্ছে সবসময় মদ, নারী নিয়ে থাকে এবং সবাই এটা বুঝতে পারে যে শওকত জং যদি নবাব হয় তাহলে যার যা ইচ্ছা ওই জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ যার যেমন ইচ্ছা তেমন চলতে পারবে, যেমন ইচ্ছা তেমন টাকা নিতে পারবে। তো এই কারণে সবার মতো ঘসেরি বেগমও চায় যে শওকত জং রাজা হোক, নবাবের পতন হোক, তাহলে তাদের ইচ্ছা মতো তারা চলতে পারবে বা দুর্নীতি করতে পারবে। এই কারণেই সে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। এইটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার উক্তি। আর এই উক্তিটা করেছিল সে তার বউ লুৎফুন্নেসাকে। যে আমার বিরুদ্ধে কোম্পানির ইংরেজদের আয়োজন সম্পন্ন। আমি এগিয়ে বাধা না দিলে সরাসরি রাজধানী আক্রমণ করবে। মানে সিরাজউদ্দৌলা লুৎফাকে বলে যে ইংরেজরা আমাকে আক্রমণ করতে যাচ্ছে। তখন লুৎফা বলে যে কেন? কেন আক্রমণ করবে? আপনার তো তাদের সাথে একটা সন্ধি হয়েছে। যেটার নাম হচ্ছে আলীনগরের সন্ধি। কিন্তু সিরাজ বলে যে সেই সন্ধির মর্যাদা তারা ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা এখন সেই সন্ধির পরোয়া করে না। তখন লুৎফা তাকে জিজ্ঞাসা করে যে কেন? ওদের এত বড় সাহস কিভাবে হলো? তখন সিরাজ বলে যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। ঘরের লোক এখানে কারা? ওই যে যাদেরকে সে অনেক বিশ্বাস করত, তার নিজের মানুষ, জগৎ শেঠ, রাজবল্লভ, মীর জাফর। তো এরা হচ্ছে তার ঘরের লোক এবং এরা যদি অবিশ্বাসী হয় তখন তো বাইরের মানুষ যেকোনো খারাপ কিছু করতে পারে। কারণ সবাই জানে যে নবাবের যেটা শক্তি থাকার কথা, তার আশেপাশে কোনো বিশ্বস্ত মানুষ নেই। তখন তাকে যে কেউ আক্রমণ করতে পারে। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। যুদ্ধের আগে তাদের একটা চুক্তির মতো হয়। চুক্তিটা হচ্ছে এরকম যে যুদ্ধের পরে কার দায়িত্ব কি বা কে কত টাকা পাবে, এই সবকিছু মিলিয়ে একটা চুক্তিনামায় সবাই স্বাক্ষর করে। তো ওই বিষয়ে রাজবল্লভ আর ক্লাইভের সাথে কথা হচ্ছিল তখন। আচ্ছা, তার আগে জগৎ শেঠ বলে যে তোমরা বড় বেহায়া। এই সেদিন কলকাতায় যা মার খেয়েছো এখনো তার ব্যথা ভুলবার নয়। এখনই আবার তোমরা এইরকম নতুন একটা যুদ্ধ লাগাতে যাচ্ছ। তো এই যে মার খাওয়ার কথা কখন বলেছে? ওই যে আমরা একটু আগে যুদ্ধের কথা বলেছি, একটা নাটকের শুরুতে একটা যুদ্ধ যেখানে যে সবাই পালিয়ে যাচ্ছিল সেটার প্রসঙ্গে বলেছে। যে কয়দিন আগে তোমরা এরকম মার খেয়ে পালালে, এখন আবার এরকম নতুন প্ল্যান করছো। তখন ক্লাইভ বলে যে এরকম হতেই পারে। তো এটার একটা ভালো ফলাফলই হবে। তখন রাজবল্লভ আবার বলে যে এটা তোমরা গলাবাজি করছো। ক্লাইভ বলে যে যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজাঞ্চি, দেওয়ান, আমির ওমরা সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকতে পারে না। তবে হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে আমাদের ক্ষতি করতে পারেন। অর্থাৎ ক্লাইভের কথায় এখানে বোঝা যায় যে সে আসলে কাউকেই বিশ্বাস করে না। কিভাবে বিশ্বাস করবে? কারণ এই লোকগুলা নবাবের সাথে কাজ করার কথা। এমনকি নবাবের অনুগ্রহেই কিন্তু তারা তাদের পরিবারকে পালতে পারছে। তো এই যে এত বড় বিশ্বাসঘাতক হতে পারে,
এটা তো ক্লাইভ ওদের সাথে আসলে চুক্তি করছে নিজের স্বার্থের বা ইংরেজদের স্বার্থের জন্য। কিন্তু বিশ্বাস কিন্তু করছে না। এখানে তোমাদের মনে রাখতে হবে যে বিশ্বাস করছে না, কাজ করছে স্বার্থের জন্য। তার মানে এই না যে এই যে খাজাঞ্চি, দেওয়ান, আমির এগুলো হচ্ছে ওই যে রাজবল্লভ, এদেরকে মীর জাফর এদেরকে বোঝানো হচ্ছে। যে এরা তো সবাই নবাবের চারপাশে যারা থাকে সবাই হচ্ছে আপনারা প্রতারক। ওদেরকেই কিন্তু বলছে। রাজবল্লভ তখন জিজ্ঞাসা করে যে আমরা আমাদের কথা বলছেন? আমরা চাইলে আপনার ক্ষতি করতে পারবো? তখন ক্লাইভ বলে যে কেন পারবেন না? আপনারা সবই পারেন। আজকে নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না। তা কি বিশ্বাস করা যায়? আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। তার মানে ক্লাইভ কি বলতে চাচ্ছে? যে আপনাদের সাথে আমাদের হচ্ছে খুব প্রয়োজনেই এই চুক্তিটা করছি। কিন্তু তার মানে এই না যে আপনাদের আমরা বিশ্বাস করি। কারণ আজকে আপনাদের জন্য নবাব বিপদে পড়তে যাচ্ছে। আর কালকে আমাদেরও এই বিপদ হতে পারে। বরং আপনাদের চেয়ে নবাব অনেক ভালো মানুষ। তাকেই বরং বিশ্বাস করা যায়। আমার শেষ যুদ্ধ পলাশীতেই কে কখন কাকে বলেছিল। আচ্ছা, এটা হচ্ছে মোহনলালের উক্তি এবং মোহনলাল এই কথাটা বলেছিল সিরাজকে। যখন এই পলাশীর যুদ্ধে আ বাঙালিদের অবস্থা আর ভালো না। কারণ হচ্ছে কি যাদের নবাবের পক্ষে যুদ্ধ করার কথা ছিল তারা কিন্তু এর মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে এবং যার ফলে নবাবের বাকি যারা বিশ্বস্ত সেনাপতি ছিল, সাফরে হচ্ছে ফরাসি সেনাপতি কিন্তু নবাবের পক্ষে। তো তারপর মোহনলাল, মীর মর্দান এদের অবস্থা কিন্তু খুব খারাপ এবং এর মধ্যে হচ্ছে মীর মর্দান মারা গেছে। এবং তারপরে মোহনলালের সাথে সিরাজের কথা হচ্ছে এবং মোহনলাল সিরাজকে বলে যে আপনি এখানে আর থাকবেন না, এটা আপনার জন্য নিরাপদ না, আপনি চলে যান। তো সিরাজ যখন বলে যে আমি কি একাই ফিরে যাব, অর্থাৎ সিরাজ চায় যে মোহনলালও তার সাথে যাবে, কিন্তু মোহনলাল তখন বলে যে আমার শেষ যুদ্ধ পলাশীতেই, আমি যাই জাহাপনা। তার মানে কি এখানে আসলে বাঙালি, তো আমরা সবসময় বিশ্বাসঘাতকদের কথাই বলি এই নাটকে বেশি। কিন্তু কিছু যে বিশ্বস্ত মানুষও ছিল এবং প্রচন্ড দেশপ্রেমিক এই মোহনলাল, এই কথাতেই সেটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে সে আসলে এইটাই ইঙ্গিত দিতে চাচ্ছে যে আমি জানি যে আমার যুদ্ধ করতে করতে আমার মৃত্যু হতে পারে, কিন্তু এই পলাশীতেই আমার শেষ যুদ্ধ হবে। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। আমি এখান থেকে পালিয়ে যেতে পারি না, বা যারা আসলে শত্রুতা করছে দেশের সাথে তাদের সাথে আমার যুদ্ধটা শেষ হয়নি। দেশপ্রেম এবং বিশ্বস্ততা বোঝাতেই কিন্তু এই কথাটা বলা হয়েছে। তো এত নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে, নেগেটিভ উক্তির মধ্যে এটা কিন্তু একটা পজিটিভ উক্তি। সে কারণে এটার একটা আলাদা গুরুত্ব আছে। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। আর একটা হচ্ছে সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। এই ২ টা লাইন আছে। যখন আমরা দেখি যে ওই যে সিরাজউদ্দৌলাকে যখন মোহনলাল পাঠিয়ে দেয়, তখন হচ্ছে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে যায় এবং ওখানে গিয়ে তারা আবার নতুন করে আ আ সৈন্যবাহিনী গঠন করতে চায়। তো নতুন করে সৈন্যবাহিনী যখন সে জোগাড় করার জন্য কয়েকজন মানুষকে টাকা-পয়সা দিচ্ছিল, তারা নবাবকে এই কথা বলেছিল যে, "আমরা সৈন্য জোগাড় করব বা তাদের তো কিছু টাকা দিতে হবে।" এই কারণে সেনাবাহিনী তৈরির জন্য টাকা-পয়সার প্রয়োজন। এ কারণে কিছু টাকা-পয়সা মানুষকে দিতে হয়েছিল। কিন্তু এই যে অনেক টাকা নিয়ে ওই মানুষগুলো পালিয়ে গেছে। তো এই যে তাদের পালিয়ে যাওয়া নিয়ে সিরাজউদ্দৌলা এই উক্তিটি করেছে যে, "ভীরু প্রতারকের দল চিরকালই পালায়।" তার মানে যে যারা বিশ্বাসঘাতক তারাই হচ্ছে ভীরু। আর যারা ভীরু তারা আসলে প্রতারকই হবে। তারা তো পালিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং আরেকটা লাইন যেটা আমরা দেখেছি যে, কারণ সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। তো একটা লোক আসে তো বলে যে, "জাহাপনা সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতি আমাদের নেই। যে আমরা যে আবার নতুন সেনাপতি খুঁজবো সেরকম যোগ্য মানুষ তো নাই।" তখন হচ্ছে সিরাজ বলে যে, এর কথা বলতে চায় যে, "অন্য যুদ্ধগুলোতে আমরা অনেক ভালো যুদ্ধ করেছি। কিন্তু এই পলাশীতে আমরা পরাজিত হয়েছি। কারণ হচ্ছে সেখানে যুদ্ধ হয়নি, যুদ্ধের অভিনয় হয়েছে। আমার সাথে যাদের যুদ্ধ করার কথা ছিল তারা যুদ্ধ করেনি, তারা অভিনয় করেছে যে খুব যুদ্ধ করছে। এই কারণেই, এই অভিনয়ের কারণেই আমরা পরাজিত হয়েছি।" তো মূলত পলাশীতে পরাজয়ের কারণটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে।